নতুন বাংলাদেশ গঠনের পথে মোকাবেলা করতে যাচ্ছে নানা চ্যালেঞ্জ। বিএফএ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা, জনগণের আস্থা ফেরাতে চলছে সংস্কার কার্যক্রম। We must lay the foundation for a new civilization, a self-preserving and self-reinforcing society. We must create a world of 3 zeros. ডিসেম্বরে জাতীয় নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ মনে করেন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। সংস্কার দৃশ্যমান না হলে আগ্রহ হারাবে মানুষ। ছাত্রদের যে দলটা করা হয়েছে সেই দলের সময় তো দরকার, রিয়েলিটি এটা। ডক্টর ইউনূস বলেছেন তাদেরকে তো সেই সুযোগ দিতে হবে। এরকমই যদি হয় তাহলে তো বড় প্রস্তুত করাই যেতে পারে। যত দেরি হয়ে যাবে তত তো সংস্কার প্রতি মানুষের আগ্রহ কমবে, রাজনৈতিক দলগুলো আগ্রহ কমবে, তখন এটার আপিল কমে যায়। রেলের ঈদযাত্রায় স্বস্তি, কমলাপুর স্টেশন থেকে সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। ট্রেনের সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো, আর শিডিউল বিপর্যয় নেই বললেই চলে। ঢাকা শহর থেকে গ্রাম ঈদ তো অনেক মজাই হবে, এটাই স্বাভাবিক। দৌলতিয়া পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে। দেখছেন যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল কলি। শিরোনামগুলো দেখছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশের মানুষ। নতুন বাংলাদেশ করতে কিছু চ্যালেঞ্জ রয়েছে, জনগণের আস্থা ফেরাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাপী আর্থিক বাজারের অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক টানাপোড়েন এবং বাণিজ্য বাধাগুলো এশিয়ার জন্য আরও অনিশ্চয়তা সৃষ্টি করছে। সুদের হার বৃদ্ধি এবং ঋণ পরিশোধের ব্যয় বেড়েই চলেছে, যা এশিয়ার জন্য ঋণ সংকটকে আরও তীব্র করে তুলছে। প্রধান উপদেষ্টা বলেন, এশিয়াকে অবশ্যই একতাবদ্ধ হয়ে একটি বহুপাক্ষিক মধ্যস্থতামূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বাংলাদেশ। We must lay the foundation for a new civilization, a self-preserving and self-reinforcing society. We must create a world of 3 zeros: zero net carbon emission, zero wealth concentration, and zero unemployment. Our economy should focus on social business, which is increasingly regarded as to chart the future of business, where innovation, purpose, and responsibility converge. প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন ডিসেম্বরে না হওয়ার ইঙ্গিত দেখছেন রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরা। কারো কারো মতে নতুন দলকে সুবিধা দিতে এমন পরিকল্পনা করছে সরকার। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের সময় লাগার কথা বলা হলেও বিশ্লেষকদের মত, বেশি দেরি হলে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার। দৃশ্যমান না হলে সংস্কার নিয়ে মানুষের আগ্রহ কমতে থাকবে। রাজপথে থাকা পুরনো রাজনৈতিক দলগুলোর মূল আলোচনা নির্বাচন ঘিরে। ডিসেম্বরের আগে নির্বাচনের দাবি জানিয়ে আসছেন তারা। বিভিন্ন সময়ে বিদেশি মিডিয়ার কাছে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যে ডিসেম্বরে নির্বাচনের সম্ভাব্যতা দেখলেও মঙ্গলবারের ভাষণে তা দেখছেন না কেউ কেউ। বরং নির্বাচন কিছুটা পিছিয়ে যাওয়ার ইঙ্গিতের কথা জানান তারা। মনে হচ্ছে ডিসেম্বরের ডেডলাইনটা আর থাকছে না, যেহেতু ডিসেম্বর থেকে জুন, এমন তো বলা হয়নি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তো 6 মাসের একটা ব্যবধান। মনে হচ্ছে যে নির্বাচন একটু পিছাচ্ছে, এবং যদিও বলা হচ্ছে যে বক্তব্যে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, কিন্তু প্রস্তুতির যে ধরন সেটা তো দৃশ্যমান না। ছাত্রদের যে দলটা করা হয়েছে সেই দলের সময় তো দরকার, রিয়েলিটি এটা। তারা যদি চায়, এবং ডক্টর ইউনূস বলেছেন তাদেরকে তো সেই সুযোগ দিতে হবে, তারা দল করতে পারে যাতে। এটা যদি সেরকম সুযোগ দেওয়া হয়, কারণ এরকমই যদি হয় তাহলে তো বড় প্রস্তুত করাই যেতে পারে। কেন আপনি দেবেন? নর্মাল প্রসেসে যান। সরকারের বার্তা ছিল সংস্কারের সাথে নির্বাচনের সময়সীমা সম্পর্কিত। জুন পর্যন্ত ভোট গড়ানোর মানে কি তবে দীর্ঘ সংস্কার প্যাকেজের দিকে হাঁটছে সরকার? আমি মনে করি না যে বিএনপির সঙ্গে আটকে যাবে, তবে এই প্রক্রিয়ায় ডক্টর ইউনূস যেরকম করে সংস্কার চাইছিলেন সেরকম করে করতে পারবেন বলে আমার মনে হয় না।
কারণ বিএনপি মানে সংবিধান সংস্কারের অনেকগুলো ব্যাপারে তাদের জায়গা হয়তো ছাড়বেই না। যত দেরি হয়ে যাবে তত তো সংস্কারের প্রতি মানুষের আগ্রহ কমবে, রাজনৈতিক দলগুলো আগ্রহ কমবে, তখন এটার আপিল কমে যায়। এই আপিলটা কমে গেলে তো এটাকে বাস্তবায়ন করা কঠিন। যত সময় নেবে তত বিচারের ক্ষেত্রেও তার চ্যালেঞ্জ বাড়বে, যত সময় নেবে তত সংস্কার ক্ষেত্রেও তার চ্যালেঞ্জ বাড়বে। দ্রব্যমূল্য, ব্যাংকিং খাতের সফলতা ও বিনিয়োগ নিয়ে আশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে সরকারের এই চেষ্টার সাথে দ্বিমত করছেন না রাজনৈতিক অঙ্গনের মানুষেরা। অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটি শুরুর আগেই শুরু হয়ে গেছে ছুটির আমেজ। স্বজনদের সাথে ঈদ করতে রেলপথে আগেভাগেই বাড়ির পথ ধরছেন অনেকেই। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসতে থাকেন যাত্রীরা। তাদের গন্তব্যে নিয়ে যেতে একের পর এক ছেড়ে যাচ্ছে ট্রেন। যাত্রীরা বলছে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে ট্রেনের টিকিট কেটেছেন তারা। এখন পর্যন্ত সবগুলো ট্রেনই সময় মতো কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে। সকাল থেকে 16টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে রওনা দিয়েছে। তবে যাত্রী চাপ এখনও স্বাভাবিক আছে। আজ দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেন ছেড়ে গেছে সকাল 9টা 30 মিনিটে। ঈদের ছুটিতে স্বস্তির ঈদ যাত্রায় খুশি যাত্রীরা। অনেক বেশি ভালো লাগছে, থাকার প্ল্যান অনেক দিনই আছে, প্রায় 10-12 দিনের মতো থাকবো। ট্রেনের সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো, আর শিডিউল বিপর্যয় নেই বললেই চলে। এবার ঈদের সঙ্গে নতুন একটা আনন্দ যোগ হয়ে গেছে। বাসায় 2টা বিয়ে খাবো, এই জন্য আর স্থির থাকতে পারতেছি না যে কখন বাসায় যাব। দর্শক, ঈদ যাত্রা নিয়ে কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্টেশন ম্যানেজার। সরাসরি যাচ্ছে সেখানে। এখানে কোনো সঠিক সময় ট্রেনটা ছেড়ে গেলে যাত্রী সাধারণ ভিড় থাকে না, তখন চাপটা ফিরতি টিকিট আমাদের টিকিট আমরা প্রতিদিন ঢাকামুখী বিক্রয় করি। আর সেক্ষেত্রে আজকে সকাল 9টা পর্যন্ত আমার কাছে যে পজিশন আছে 13,611টা টিকিট বিক্রি হয়েছে এবং বিক্রি চলমান আছে। ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ হয়ে এবার 21 জেলার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। সেই খবর জানাতেই আমাদের সঙ্গে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী BM খোরশেদ। খোরশেদ, যেমনটা বলছিলাম, ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। সকালের খবর আমরা বলছিলাম, কেমন দেখতে পাচ্ছেন যানবাহনের চাপ জানাবেন, আর বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন সেই তথ্য জানাবেন। কলি, সকালের থেকে আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঘরমুখী মানুষের যেমন চাপ রয়েছে, যানবাহনের চাপ কিন্তু রয়েছে। তবে স্বস্তি সেটি হচ্ছে যে এই ঘাটে এসে যে দীর্ঘক্ষণ যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু করতে হচ্ছে না। কারণ আমি এখন পাটুরিয়া 3 নম্বর ঘাটে রয়েছি। এই ঘাটটি কিন্তু আপনি হয়তো এখন ফাঁকা দেখতে পাচ্ছেন, এবং যে দুটি ফেরি এখন মাঝ নদীতে রয়েছে, একটি রোরো ফেরি খানজাহান আলী এবং আরেকটি হচ্ছে বনলতা নামে আরেকটি ফেরি। এই দুটি ফেরি যখন এখানে লোড হচ্ছিল তখন কিন্তু আমরা দেখেছি যে পর্যাপ্ত সংখ্যক কিন্তু এখানে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং বেশ কিছু যাত্রী তারা কিন্তু আসলে এই দুটি ফেরিতে কিন্তু উঠেছে। এবং এই ফেরি দুটি ছেড়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে ঘাট কিন্তু 3 নম্বর ঘাটের এই মুহূর্তে পন্টন কিন্তু ফাঁকা। এভাবে আসলে যানবাহন আসছে, ফেরিতে উঠে চলে যাচ্ছে। তাদের কিন্তু যে দীর্ঘ সারিতে যে অপেক্ষা, সেই অপেক্ষায় থাকতে হচ্ছে না। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটি আমাদের জানিয়েছেন যে ঈদ প্রস্তুতি হিসেবে এই নৌ রুটে 17টি ফেরি, ছোট বড় 17টি ফেরি নিয়োজিত রয়েছে, এবং সেই ফেরি দিয়ে তারা আসলে যাত্রী এবং যানবাহন পারাপার করছে। এবং যাত্রী যানবাহনের সংখ্যা বাড়লেও সেখানে কিন্তু আসলে তাদের যে যানজটে পড়তে হচ্ছে না, কারণ সড়কে কিন্তু এসেই পুলিশ রয়েছে। এখানে যে এলোমেলো যানবাহন, সেই এলোমেলো যানবাহনে কিন্তু আর থাকতে হচ্ছে, যেহেতু শৃঙ্খলাভাবেই তারা আসলে ঘাটে কিন্তু তারা কিন্তু ফেরিতে কিন্তু উঠতে পারছে। আর একটি বিষয় হচ্ছে, আমরা লঞ্চ ঘাটে আজকে যেটি দেখছি যে ফেরিঘাটের চেয়ে লঞ্চ ঘাটে যাত্রীর চাপ কিছুটা রয়েছে। তবে যেহেতু 32টি লঞ্চ দিয়ে পারাপার করা হচ্ছে, পাটুরিয়া ঘাটে যাত্রী পারাপার করা হচ্ছে। একইভাবে আপনি জানেন যে মানিকগঞ্জে কিন্তু আরেকটি নৌ রুট রয়েছে, আরিচা কাজিরহাট নৌ রুট। সেই আরিচা কাজিরহাট নৌ রুটেও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এইখানে কিন্তু স্বস্তির ঈদ যাত্রা, এখন পর্যন্ত যাত্রীরা পারাপার নিয়ে কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন, এবং তারা চান যে শেষ পর্যন্ত আসলে এই ঘাটে তারা যেন স্বস্তির সাথে যেন পারাপার করতে পারে। ধন্যবাদ আপনাকে।
চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে বন্য হাতি তাড়ানোর দাবিতে আবারও সড়ক অবরোধ করছে, বিক্ষোভ করেছে এলাকাবাসী। ভোর 6টা থেকে কর্ণফুলীর কোরিয়ান ইপিজেডের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় পিএবি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী সহ কেইপিজেডের হাজার হাজার কর্মচারী। বিক্ষুব্ধদের অভিযোগ, খাদ্য সংকট এবং হাতির অভয়ারণ্য ধ্বংস করে শিল্প কারখানা গড়ে তোলায় লোকালয়ে চলে আসছে হাতি। এতে করে নষ্ট হচ্ছে ফসলি জমি। এছাড়া গত 21 মার্চ হাতির শুঁড়ের আঘাতে 3 মাস বয়সী এক শিশু মারা যায়। আর এই ঘটনায় পরদিন হাতি তাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেছিলেন স্থানীয়রা। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখায় আজ আবারও সড়কে অবরোধ করে এলাকাবাসী। আর তাই বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছাচ্ছে এই পথে চলাচলকারীরা। নেত্রকোনায় নদী দখল করে শান বাঁধানো পুকুর গড়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। তার দেখা দেখি আরও অনেকেই গিলে খেয়েছে ধলেশ্বরী নদী। চলছে মাছ চাষ, আবাদ। এর মধ্যে জেলার সব নদ নদীর তালিকায় চূড়ান্ত করেছে প্রশাসন। খনন করে প্রাণ ফেরানোর আশ্বাস দেওয়া হয়েছে। বারোহাট্টার জিতন গ্রামে শান বাঁধানো পুকুর, বাদ দিয়ে চলছে মাছ চাষাবাদও। দেখে কারো বোঝার উপায় নেই এটি ধলেশ্বরী নদীর জায়গা। দখল করেছেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ারদার। বর্তমানে পলাতক তিনি। পুকুর তো ব্যাগটা নদী বাঁধছে, এইদিকে তো নাই। এটা নদী আছে না, এই একখানে তো হুসুনি দিয়ে আছে, এই বেড়া হুসুনি পিছনে সামনে গেলে আপনার আরো নদীর সব দিক সব জায়গায়। হ্যাঁ, এলাকার আরো অনেকেই দখল করেছেন নদী। একইভাবে কেউ করছেন মাছ চাষ, কেউ বা করছেন আবাদ। এতে মরে গেছে এক সময়ের খরস্রোতা নদীটি। ছোট সময় জাল দিয়ে অনেক মাছ টাছ মারা গেছে এখানে, কিন্তু এখন তো পানি বাধা থাকে, যার জন্য মাছ টাছ কোথাও থেকে আসে না। নদীটা দখল হয়েছে, দুনো সাইডে নিচে দলটা ছুটে দাও, এটাই চাই আমরা। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে নেত্রকোনার নদ নদীর বিষয়ে তথ্য নিয়েছে জেলা প্রশাসন। এখন পর্যন্ত 95টি নদ নদীর তালিকা চূড়ান্ত করা হয়েছে, যার বেশিরভাগই দখল দূষণে আক্রান্ত। সেগুলো দখল মুক্তের পাশাপাশি খনন করা হবে বলেও জানিয়েছে প্রশাসন। অপরিকল্পিতভাবে বাঁধ কিংবা মাছ ধরার জন্য জাল ফেলে কিংবা আরো অনেক ধরনের এনক্রোচমেন্টের কারণে নদীটা হয়ে গেছে আর কি, প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আমরা জনগণকে জানাতে চাই যে এই নদীগুলো নেত্রকোনাতে রয়েছে। এছাড়া যদি আরো কোনো নদী থাকে যেগুলো আমাদের এই তালিকায় আনা দরকার, সেগুলো আমাদের এই তালিকা সংশোধন করে আগামী 1 মাসের মধ্যে এই তালিকা আমরা পাঠাবো। নদী খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে প্রশাসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঈদ উপলক্ষে কতভাবেই না মানুষ আনন্দ বিলায়। কেউ উপহার দিয়ে, কেউ বা কিনে নতুন জামা। তবে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে উদ্যোগটা একদমই ভিন্ন। যারা হাঁটতে কিংবা ছুটতে পারছেন না, সেই তাদের 4 বছর ধরে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন করে দিচ্ছে এই সংগঠনটি। আর এই উদ্যোগে এরই মধ্যে নতুন করে জীবন যুদ্ধ জয় করার সাহস পেয়েছে 127 জন। ব্যতিক্রমী এই উদ্যোগের গল্প জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। আর এই উদ্যোগে এরই মধ্যে নতুন করে জীবন যুদ্ধ জয় করার সাহস পেয়েছে 127 জন। ব্যতিক্রমী এই উদ্যোগের গল্প জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। অন্যদের মতো পরিপূর্ণ মানুষ হয়ে পৃথিবীতে আসা হয়নি শাকিলের। ভাবেননি নিজের 2 পায়ে হাঁটা হবে কোনোদিন। স্বপ্ন আজ সত্যি হলো। 2 পায়ে হেঁটে যাবে স্কুলে, চেনা অচেনা গন্তব্যে। স্বপ্ন দেখে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হবেন। আমার স্বপ্ন বিসিএস ক্যাডার। এটা দিয়ে আমি নিজে 2 পায়ে হাঁটতে পারতেছি, আমার ইনশাল্লাহ ভালো লাগতেছে। আমি ইনশাল্লাহ আশা করি এইভাবে হাঁটা চলা করে অনেক কিছু করে খেতে পারবো। এক একজনের গল্প এক এক রকম। কেউ পা হারিয়েছেন দুর্ঘটনায়, কেউ দুরারোগ্য ব্যাধিতে, কেউ ভাগ্যের নির্মম পরিহাসে। 2021 সালে আমার পা কাটা হয়েছে, আর এখন কিছু একটা করতে পারবো। আমার স্বপ্ন আছে যদি এখন আমি ঠিক মতো হাঁটতে পারি, আল্লাহর নাম লই, আমি একটা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবার আশা আছে। 2017 সালে কারেন্টে পা পুড়ে গেছে। নতুন করে আবার হাঁটার সুযোগ করে দিয়েছেন আমাদের স্যার, হান্নান স্যার। তারপরে এখন নতুন করে জীবন আবার হাঁটতে পারবো আগের মতো।
গত 4 বছর ধরে প্রান্তিক সেসব ভুক্তভোগী যাদের সামর্থ্য নেই এমন 127 জনের কৃত্রিম পা সংযোজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে, যাদের উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে তার স্বপ্নের কাছে নিয়ে যাওয়ার সাহস জোগানো। আসলে একজন মানুষ একটা পা পায় তাহলে সে আর দেশের পরিবারের সে বোঝা হয়ে থাকে না, তার পক্ষে কিন্তু ইনকাম করা সহজ হয় বা সম্ভব হয়। তো ওই চিন্তা থেকেই আমরা আসলে কৃত্রিম পা সংযোজনের বিষয়টি আমরা শুরু করেছিলাম। আসলে এই আনন্দটা তো ভিন্নভাবে মানে তাকে রিয়েলাইজ করলে হয়তো বোঝা যাবে যে আসলে তার আনন্দটা কতটুকু। এই হাসি মুখগুলো দেখেন, এক পলকে নিঃসন্দেহে মনে হবে সৃষ্টিকর্তার কঠিন সমীকরণ পেরিয়ে আশীর্বাদের পরশ ছড়িয়েছে। প্রতিজনের স্বপ্নের সারথি হয়ে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে এসেছে বলেই এই মুখগুলোতে নয়া আশার সঞ্চার ঘটেছে। নিজ পায়ে হাঁটছে এখন তারা, যেতে হবে বহুদূর। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর ঘটনায় করা মামলায় আসামি এসআই মালিক এবং কনস্টেবল মুকুলকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গত বছরের 11 সেপ্টেম্বর প্রসিকিউশনে 2টি অভিযোগ দাখিল করা হয়। পরে মামলা হলে গত 24 ডিসেম্বর সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এমপি পলাতক থাকলেও অন্য আসামি ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, তৎকালীন ওসি AFM সায়েদ, ডিবি পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, এসআই মালিক এবং কনস্টেবল মুকুলকে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, এই মামলার তদন্ত প্রতিবেদন পেয়েছেন তারা। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আজ সংক্ষিপ্ত সময় চাইবে ট্রাইব্যুনালের কাছে। কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি আত্মঘাতী ড্রোনের পরীক্ষা চালানো হয়েছে উত্তর কোরিয়ায়। মহড়ায় উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA প্রকাশ করা হয়েছে কিমের ছবি। আধুনিক সমরাস্ত্র ভাণ্ডার উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষবিহীন নিয়ন্ত্রণ এবং AI প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা, এমন মন্তব্য করেছেন কিম। উত্তর কোরিয়ার নতুন তৈরি প্রযুক্তির এই ড্রোনটি ভূমি এবং সাগরে কৌশলগত লক্ষ্য শনাক্ত এবং শত্রুপক্ষের গতিবিধিতে নজরদারি চালাতে পারবে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।